আসসালামু আলাইকুম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024-এ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা অধ্যায় থেকে আসা সিকিউটি সলভ করার চেষ্টা করব। এই সিকিউ এর বেসিক যে কনসেপ্টটা দেখা যাচ্ছে কোশ্চেন থেকে, সেটা হচ্ছে একটা কার্নোট চক্রের। তো কার্নোট চক্র সম্পর্কে আমি আগে একটু ধারণা দিয়ে নিই যে কার্নোট চক্র, আমরা জানি কার্নোট চক্র বিজ্ঞানী সাদি কার্নো নামে একজন বিজ্ঞানী আবিষ্কার, এবং তিনি এই কার্নোট চক্রটিকে একটি আদর্শ ইঞ্জিন হিসেবে, আদর্শ তাপ ইঞ্জিন বা আদর্শ ইঞ্জিন হিসেবেই কিন্তু দাবি করেছেন। এই কার্নোট চক্রটাকেই বা কার্নোট ইঞ্জিনটাকে আমরা একটা আদর্শ ইঞ্জিন হিসেবে আমরা যত ম্যাথমেটিক্যাল সমস্যা আছে এগুলো সমাধান করে থাকি। তো কার্নোট চক্রের প্রক্রিয়া কয়টা? প্রথমে যদি আসি তাহলে কার্নোট চক্রের প্রক্রিয়া কিন্তু দুইটা। কার্নোট চক্রের প্রক্রিয়া দুইটা। কি কি? একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় কি স্থির থাকে? সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপটা স্থির থাকে। তাপ স্থির থাকে। ওকে, তো সমষ্ণ প্রক্রিয়া কার্নোট চক্রের প্রক্রিয়া হচ্ছে দুইটা, কিন্তু ধাপ কয়টা? ধাপ হচ্ছে চারটা। এই দুইটা প্রক্রিয়ারই চারটা ধাপ। কি কি সেটা? প্রথম যে ধাপটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ হয়েছিল, তৃতীয় ধাপ উল্টা ফিরে যায় সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। এবং চতুর্থ ধাপে কি হবে? রুদ্ধতাপীয় প্রসারণটা আবার ব্যাক করবে, মানে এটা হবে রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কার্নোট চক্রের প্রক্রিয়া হচ্ছে আমাদের দুইটা, কিন্তু আমাদের ধাপ চারটা। কি কি? প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, তার মানে প্রসারণ দুইটার আগে হয়ে যায় এবং সংকোচন দুইটা পরে হয়। সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তো কার্নোট চক্রের লেগটা যদি আমরা দেখি, লেগটা কেমন হয়? যে ধরি এটা হচ্ছে পিভি একটা লেগ, পিভি, এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর পি। তাহলে সমষ্ণ প্রসারণটা কেন হয়? কারণ সমষ্ণ প্রসারণ আমরা যদি ধরি, একটা গ্যাসের অবস্থান, আদি অবস্থান এখানে ছিল এ তে, এবং এই গ্যাসের আদি চাপ ছিল P1, V1 আর হচ্ছে T1, মানে আদি অবস্থাটা বোঝাচ্ছে যে চাপটা ছিল P1, আয়তনটা V1 আর তাপমাত্রা ছিল T1। এখন সমষ্ণ প্রসারণ ক্ষেত্রে আমরা কি জানি? যে সমষ্ণ তাপমাত্রাটা চেঞ্জ হবে না, তার মানে তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ সমষ্ণ প্রসারণ মানে কি? যে এটার ভি এর মানটা বাড়বে, পি এর মানটা কমে যাবে। আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় সম্পর্কটা কি? পি সমানুপাতিক 1/v। এজন্য একটা বাড়লে একটা কমে যাবে। তাহলে আমরা যদি ভি এর মানটা বাড়াই তাহলে কি হবে? ভি এর মানটা ধরলাম যে আগে এই অবস্থানে ছিল, এ বরাবর, এখন এই অবস্থানে যাবে। তাহলে এটা V1 ছিল, V2 অবস্থানে যাবে। তাহলে V2 অবস্থানের জন্য পি এর মানটা কি হবে? একটু কমে আসবে, যেহেতু ভি এর মানটা বাড়তেছে। তাহলে ধরলাম যে এই অবস্থানে চলে আসলো। ওকে, তাহলে লেগটা যদি আমরা চিহ্নিত করি, এই আকারে আসে, তাই না? তো এ অবস্থান থেকে বি অবস্থানে এসে এই অবস্থা হয়। এখন আমরা বি অবস্থানে এসে কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। এখানে P1 থেকে P2 হবে আর V2 হবে। তাপমাত্রার কোনো চেঞ্জ হবে? এখানে না। এখানে তাপমাত্রা কি থাকবে? T1ই থাকবে। কেন থাকবে? কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তারপর দ্বিতীয় নম্বর ধাপ আমরা দেখতে পাচ্ছি যে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে এখানে কি হয়? যে আদি তাপ ছিল এখানে P2, V2, তাহলে পরবর্তীতে আমাদের হয়ে যাবে সেটা রুদ্ধতাপীয়তে তাপ স্থির থাকবে। এখন তাপ স্থির থাকলেও কিন্তু এটা প্রসারণ ঘটে। তাপ স্থির থাকা মানে কি? এখানে কিন্তু তাপমাত্রার স্থির না, ঠিক আছে? তাপের আদান প্রদানটা হচ্ছে না ভেতর থেকে বাইরে, কিন্তু ভেতরে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হচ্ছে। আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফলে গ্যাসের আয়তনের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পায়। এজন্য এই প্রক্রিয়াটাও প্রসারণের ধাপের মধ্যেই পড়ে। তাহলে আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে V1 এর পরিবর্তনটা যদি বেড়ে এখানে আসে তাহলে গ্রাফটা এখানে আসবে। তো আমরা আরও জানি যে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ার থেকে গামা গুণ খাড়া হয় লেগটা। তাহলে আমরা এখান থেকে এখানে দিলাম, আর এটা আমরা দিয়ে দিচ্ছি সি বিন্দু। অর্থাৎ বি বিন্দু থেকে গ্যাসটি যখন সি অবস্থানে আসলো রুদ্ধতাপীয় প্রসারণ করে, তখন কিন্তু এর তাপমাত্রার পরিবর্তনটা হয়ে গেল। তাপের পরিবর্তন না হইলেও তাপমাত্রার পরিবর্তন হলো, এবং সাথে চাপ আর আয়তনের পরিবর্তন তো হবেই। তাহলে P3, V3
এবং টি এর মানটা হলো এখানে T2। ওকে, এখন আবার কি হবে, এখন আবার প্রক্রিয়াটা রিভার্স করবে। কি করবে, যেহেতু এখানে তাপমাত্রা পরিবর্তনটা হয়ে গেছে, এখন আবার যদি আমরা আয়তনটা কমে যাবে গ্যাসের। কেন? কারণ এখানে কিন্তু কোনো তাপের পরিবর্তনটা আমরা দেখি নাই, শুধু তাপমাত্রার পরিবর্তন। এখন অভ্যন্তরীণ শক্তি কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে না একটা সময় গিয়ে, যেহেতু তাপের আদান প্রদানটা হচ্ছে না, তার মানে অভ্যন্তরীণ শক্তি কিন্তু একটা সময় হ্রাস পেতে থাকবে। আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে কি, তাপমাত্রার যে মানটা এটা কিন্তু আবার আগের অবস্থানে ফিরে যাবে। তাহলে আগের অবস্থানে ফিরে যাওয়া মানে কি, এই ক্ষেত্রে তাপমাত্রাটা স্থির থাকবে, কিন্তু যে অভ্যন্তরীণ শক্তির মানটা ধীরে ধীরে কমতে থাকার ফলে এটা আবার সমষ্ণ সংকোচনের দিকে চলে যাবে। বোঝা গেল যে আয়তনের মানটা কমে যাবে এবং চাপটা, প্রেশারটা বেশি হবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে ডি অবস্থান। ডি অবস্থানে আমাদের চলে আসলো P4, V4, আর টি এর মানটা কিন্তু T2ই থাকবে। টি এর মান তো এখানে আর চেঞ্জ হচ্ছে না, হচ্ছে। কিন্তু আবার আমরা যখন ডি থেকে এ বিন্দুর দিকে যাচ্ছি, তখন কি হচ্ছে, এখানে আমাদের রুদ্ধতাপীয় সংকোচনটা না, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আবার আমরা আগের অবস্থানে ফিরে গেলাম। তো এই যে টোটাল যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের কার্নোট চক্র নিয়ে যে প্রক্রিয়াটা গঠিত হয় এটা। এবং এটাকে আদর্শ ইঞ্জিন বলা হয় কেন, এটার কারণ হচ্ছে, দেখো এটা যে অবস্থান থেকে শুরু হয়েছিল ঘুরে ফিরে আবার সেই অবস্থানেই কিন্তু ফেরত যাচ্ছে, এই জন্য এটাকে একটা আদর্শ ইঞ্জিন হিসেবে ধরা হয় এবং এটাকে একটা প্রত্যাবর্তী ইঞ্জিনও বলা হয়ে থাকে। ওকে, তাহলে আশা করি আমি খুব শর্ট করে বোঝানোর চেষ্টা করছি, খুব বেসিক। এখন আমরা ম্যাথে চলে যাই, যে ময়মনসিংহ বোর্ড 2024-এ যে ম্যাথটা আসছিল এটাতে। এখানে দেখতে পাচ্ছি যে একটি কার্নোট চক্র আছে। কার্নোট চক্রে এ বিন্দুতে দেওয়া আছে যে P1 আর হচ্ছে 50। তো P1 এর সাথে অবশ্যই আয়তন থাকবে, আয়তনের মানটা দেওয়া আছে 50। বি বিন্দুতে দেওয়া আছে P2 আর আয়তন দেওয়া আছে 100। সি বিন্দুতে P3 আয়তন দেওয়া আছে 200। আর ডি বিন্দুতে আয়তন 4, চাপ 4, P4 আর আয়তন দেওয়া আছে 100। আর তাপমাত্রাটা ভেতরে লেখাই আছে যে হচ্ছে T1, যেটা কিনা হচ্ছে আদিতাপ, এটা 450 কেলভিন। আর T2 এর মান দেওয়া আছে 341 কেলভিন। ওকে, নিচে মোল সংখ্যাটা দেওয়া আছে 1 মোল, গামার মান দেওয়া আছে 1.4। তার মানে এটা একটা দ্বিপারমাণবিক গ্যাস। আচ্ছা, গামার মান দ্বিপারমাণবিক গ্যাস কেন বুঝলাম, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে গামার মান এক পারমাণবিক মানে 1.67, দ্বিপারমাণবিক মানে 1.40, ত্রিপারমাণবিক বা দুইয়ের অধিক তার মানে হচ্ছে 1.33। আচ্ছা, এখানে আমাদের গ নম্বর প্রশ্নটা থেকে আমরা সলভ করব। গ নম্বর প্রশ্ন বলছে যে চিত্র থেকে বিসি অংশের কাজের পরিমাণটা নির্ণয় করো। তো বিসি অংশের কাজের পরিমাণ, বিসি অংশে কি হয়েছে দেখো তো, বিসি অংশে রুদ্ধতাপীয় প্রসারণটা না, তার মানে এখানে কিন্তু টেম্পারেচারের পরিবর্তনটা হয়েছে। কেমন বুঝলাম রুদ্ধতাপীয় প্রসারণ, দেখো আয়তনটা বৃদ্ধি পাইছে 100 থেকে 200 হয়েছে, তার মানে এটা একটা প্রসারণ প্রক্রিয়া। এখন কোন প্রক্রিয়া এটা, যেহেতু আমরা জানি যে কার্নোট চক্রের দ্বিতীয় ধাপ কোনটা, রুদ্ধতাপীয় প্রসারণ, তাহলে এটা আমাদের সলভ করতে হবে কি দিয়ে, রুদ্ধতাপীয় প্রসারণ বা রুদ্ধতাপীয় পরিবর্তনের যে ফর্মুলা কাজের, কৃতকাজের, ওটা দিয়ে। আমরা সলিউশনে চলে যাই, লিখি গ। দেওয়া আছে কি কি, দেওয়া আছে মোল সংখ্যা দেওয়া আছে n = 1 মোল। ওকে, তারপরে দেওয়া আছে আমাদের গামার মানটা 1.40। তারপরে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান দেওয়া আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তারপরে T1 এর মান দেওয়া আছে, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, তার মানে আমাদের টেম্পারেচারের মানটা লাগবে। T1 এর মান দেওয়া আছে হচ্ছে 450 কেলভিন। T2 এর মান দেওয়া আছে 341 কেলভিন। আমাদের বের করতে হবে কি, কৃত কাজ W = what। তো আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, W = কৃত কাজের ফর্মুলা, রুদ্ধতাপীয় ক্ষেত্রে কৃত কাজের ফর্মুলা কি, nRT/γ-1 T1 - T2। ওকে, আর যেহেতু প্রসারণ হচ্ছে, কাজের মানটা কিন্তু, চিহ্নটা কিন্তু অবশ্যই কি হবে, ধনাত্মক কি হবে, ঋণাত্মক চিহ্ন আসবে না। তাহলে এখানে আমরা মানগুলো বসাই, n এর মান 1, আর এর মান 8.314, আর নিচে গামার মান 1.40 - 1
আর T1 হচ্ছে 450 মাইনাস 341। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কি পাই? এখান থেকে ক্যালকুলেশন করে পাবো 8.314 বাই 1.40 মাইনাস 1 ইন্টু 450 মাইনাস 341। যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 2265.565 বা 565। তো এটাই হচ্ছে আমাদের কৃত কাজের মান, যে 2265.565। এখানে কিছুটা একটা যদি কেউ এখানে 8.31 নেয় তাহলে একটু ভিন্ন আসতে পারে, কিন্তু এই যে 2265 বা 64 পয়েন্ট সামথিং এই কাছাকাছি আসবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে।